আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো আর শুনতে চলে এসেছো তোমাদের পছন্দের পরিবার ভৌতিক কথা। দীঘা এখন একটা পিক সিজন, তাই না? এই দীঘাতে ঘুরতে গিয়ে কারোর সঙ্গে এমন এমন ঘটনা ঘটে যেগুলো তারা সারা জীবন মনে রাখে। কারণ দীঘা একটা এমন জিনিস যেখানে মানুষের মেমোরি তৈরি হয়। সমুদ্রে ঘুরতে যাওয়া, সন্ধেবেলা সেই সমুদ্রের ধারে বসে সময় কাটানো একটা আলাদাই বিষয়। কিন্তু এই ঘুরতে গিয়ে মানুষের জীবনে যদি অন্ধকার নেমে আসে তাহলে কেমন হবে? দীঘায় কখনো গিয়ে সস্তার হোটেল খুঁজবে না। এই সস্তার হোটেল খুঁজতে গিয়ে মানুষের জীবনে অনেক ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পরিণতি নেমে আসে, যেটা তোমরা আজকের এই ঘটনা শুনলেই বুঝতে পারবে। আজকের ঘটনাটা দীঘাকে কেন্দ্র করে এবং কলকাতার একটা মেয়েদের মেসকে কেন্দ্র করে। দারুণ লাগতে চলেছে আজকের এই এপিসোডটা তোমাদেরকে। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েছো আমি জানি, আর চুপটি করে বসেও পড়েছো। চলো এবার আমরা শুরু করে দিই আজকের প্রথম ঘটনা। আমার নাম তৃষ্ণা। এখন আমার বয়স 24 বছর। আজ থেকে প্রায় 5 বছর আগে আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল যেটা আমি আজও কাউকে সহজে বলতে পারি না। অনেকবার ভেবেছি পুরো ব্যাপারটা ভুলে যাব, কিন্তু কিছু স্মৃতি মানুষ যত দূরে পালাতে চায় ততই যেন পেছন থেকে তাকে টেনে ধরে। আমি জানি না যারা এটা শুনবেন তারা কতটা বিশ্বাস করবেন, তবে আমি শুধু এটুকুই বলবো, এই ঘটনার পর আমি আর কোনোদিনও রাতের অন্ধকারকে আগের মতো স্বাভাবিক ভাবতে পারি না। আমি ছোটবেলা থেকেই নদিয়ার একটা ছোট্ট শহরে বড় হয়েছি। বাবা স্কুল শিক্ষক ছিলেন আর মা গৃহবধূ। আমি পড়াশোনায় ভালো ছিলাম বলে সবাই চাইতো আমি বড় কিছু করি। উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করার পর কলকাতার একটা নামী বিশ্ববিদ্যালয়ে আমার ভর্তি হওয়ার সুযোগ হয়। বাড়িতে তখন আনন্দের পরিবেশ, কিন্তু সেই আনন্দের মাঝেও শুধু একজন মানুষকে অস্বাভাবিক রকম চিন্তায় দেখেছিলাম, আমার মা। তিনি বারবার বলেছিলেন কলকাতা থেকে পড়তে হলে হোস্টেলে থাকি, কিন্তু কোনো মেসে বা পিজিতে যেন না ওঠে। কারণ জিজ্ঞেস করলে মা ঠিকঠাক উত্তর দিতেন না, শুধু বলতেন সব জায়গা ভালো হয় না রে তৃষা। কিছু জায়গা থাকে যেখানে মানুষের চেয়ে অন্য কিছুর উপস্থিতি বেশি থাকে। আমি তখন এইসব শুনে হাসতাম, ভাবতাম গ্রামের মানুষ তো, একটু কুসংস্কার থাকবেই। কিন্তু পরে বুঝেছিলাম মা যা বলেছিলেন তা নিছক ভয় দেখানো ছিল না। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর কয়েকদিনের মধ্যেই থাকার জায়গা খুঁজতে শুরু করি। বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি বেশিরভাগ পিজির ভাড়া অনেক বেশি। শেষ পর্যন্ত আমার এক সিনিয়রের মাধ্যমে একটা পুরনো বাড়ির খবর পাই। 3 তলা বাড়ি, নিচতলায় বাড়িওয়ালি থাকতেন, ওপরের 2 তলায় মেয়েদের থাকার ব্যবস্থা। জায়গাটা একটু পুরনো হলেও ভাড়া কম ছিল। প্রথম দিন বাড়িটা দেখতে গিয়ে অদ্ভুত একটা অনুভূতি হয়েছিল। বাড়ির করিডোরে ঢুকতেই যেন স্যাঁতস্যাঁতে ঠান্ডা একটা গন্ধ নাকে এসেছিল। দুপুরবেলা হওয়া সত্ত্বেও ভেতরের আলো খুব কম ছিল। দেওয়ালের রং উঠে গিয়েছিল, আর করিডোরের শেষ মাথায় একটা ছোট্ট জানালা দিয়ে কেমন ধূসর আলো ঢুকছিল। তবুও আমি রাজি হয়ে যাই, কারণ এত কম টাকায় ওই এলাকায় আর কিছু পাওয়া সম্ভব ছিল না। মা জায়গাটা দেখে একেবারেই খুশি হননি। তিনি বাড়িওয়ালির সঙ্গে কথা বলার সময়ও কেমন অস্বস্তিতে ছিলেন। বাড়ি থেকে বেরিয়ে আসার পর মা হঠাৎ বললেন, তুই অন্য কোথাও দেখ, দরকার নেই এখানে থাকার। আমি বিরক্ত হয়ে বলেছিলাম, সবাই এখানে ভালোভাবেই থাকে মা, তুমি অকারণেই ভয় পাচ্ছ। মা আর কিছু বলেননি, শুধু যাওয়ার আগে আমার কপালে হাত রেখে খুব অদ্ভুতভাবে তাকিয়েছিলেন। আমি সেটা তখন অত গুরুত্ব দেইনি। প্রথম কয়েকদিন সব স্বাভাবিকই ছিল। আমার রুমে আমরা 2 জন ছিলাম, আমি আর নন্দিনী নামে একটা মেয়ে। সে শান্ত স্বভাবের ছিল, খুব কম কথা বলতো। প্রথম সপ্তাহ ভালোই কেটেছিল, কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকেই অদ্ভুত ব্যাপারগুলো শুরু হয়। প্রথম ঘটনাটা খুব ছোট
ছোট ছিল। এক রাতে পড়তে পড়তে আমি খেয়াল করি টেবিলের ওপর রাখা কলমটা হঠাৎ মাটিতে পড়ে গেল। আমি ভাবলাম হয়তো হাত লেগেছে, কিন্তু কিছুক্ষণ পর বইয়ের পাশে রাখা জলের বোতলটাও নিজে থেকেই কাত হয়ে পড়ে যায়। তখনও খুব একটা ভয় পাইনি। পুরনো বাড়ি, টেবিলটা হয়তো ফাঁকা, এইসব ভেবে নিজেকে বুঝেছিলাম। কিন্তু এরপর থেকে প্রায় প্রতিদিনই কিছু না কিছু হতে লাগলো। কখনো জানালা বন্ধ থাকা সত্ত্বেও পর্দা নড়ত, কখনো মাঝরাতে মনে হতো কেউ দরজার বাইরে দাঁড়িয়ে হাঁটছে। একদিন তো স্পষ্ট শুনেছিলাম আমার রুমের বাইরে কেউ খুব আস্তে করে কাঁদছে। দরজা খুলে দেখলাম পুরো করিডোর ফাঁকা, শুধু দূরের বাথরুমের আলোটা দপদপ করছিল। সেদিন প্রথমবার বুকের ভেতর একটা ঠান্ডা ভয় ঢুকে গিয়েছিল। নন্দিনীকে বললে সে অদ্ভুতভাবে চুপ হয়ে গিয়েছিল। পরে শুধু বলেছিল, রাতের পরে সব নিয়ে কথা বলিস না। তার এই উত্তর আমাকে আরও অস্বস্তিতে ফেলেছিল। তারপর থেকে আমি খেয়াল করতে শুরু করি নন্দিনী প্রায় মাঝরাতে বিছানায় বসে থাকে। অন্ধকারে তার মুখ দেখা যায় না, শুধু বুঝতাম সে চুপচাপ দরজার দিকে তাকিয়ে আছে। একদিন জিজ্ঞেস করতে সে বলেছিল, কিছু না, ঘুম আসছিল না তো তাই। কিন্তু তার গলার স্বর শুনে মনে হয়েছিল সে ভয় পেয়েছে। এরপর একটা ঘটনা যেটা ঘটল সেটা আমার পুরো জীবনটাই বদলে দিয়েছিল। সেদিন ছিল শনিবার। নন্দিনী বাড়ি গিয়েছিল। পুরো রুমে তখন আমি একা। রাত পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। হঠাৎ অনুভব করলাম কেউ আমার হাতের উপর খুব ঠান্ডা একটা হাত রেখেছে। প্রথমে ভাবলাম স্বপ্ন দেখেছি বা স্বপ্ন দেখছি, কিন্তু পরের মুহূর্তেই বুঝলাম আমি পুরো জেগে আছি। আমার ডান হাতের উপর সত্যিই কিছু একটা আছে। চোখ খুলতে দেখি বিছানার পাশে একটা মহিলা দাঁড়িয়ে। তার মুখ পুরো দেখা যাচ্ছিল না, লম্বা চুল মুখের উপর ঝুলেছিল, শুধু তার হাতটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম, অস্বাভাবিকভাবে ফ্যাকাশে আর শুকনো। আমি চিৎকার করতে গিয়েও পারিনি, গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। মহিলাটা শুধু ধীরে ধীরে আমার দিকে ঝুঁকে এসেছিল। আমি তার নিঃশ্বাসের মতো ঠান্ডা বাতাস মুখে অনুভব করছিলাম। তারপর আচমকা দরজার বাইরে কারোর হাঁটার শব্দ হতেই সেই ছায়াটা মিলিয়ে যায়। আমি তখন বিছানা থেকে লাফিয়ে উঠে করিডোরে দৌড়েছিলাম। বাড়িওয়ালি আমাকে দেখে অবাক হয়ে যান। আমি কাঁপতে কাঁপতে সব বললেও তিনি খুব স্বাভাবিকভাবে বলেছিলেন, নতুন জায়গা তো ভয় পেয়েছ। কিন্তু তার চোখের ভেতরে আমি অন্য কিছু দেখেছিলাম, যেন তিনি ব্যাপারটা আগেই জানতেন। সে রাতের পর আমি বদলে যেতে শুরু করি। আগে প্রতিদিন মায়ের সঙ্গে ফোনে কথা বলতাম, কিন্তু হঠাৎ করেই মায়ের ফোন ধরতে বিরক্ত লাগতো। মা কিছু জিজ্ঞেস করলেই রেগে যেতাম। একদিন এত খারাপভাবে কথা বলেছিলাম যে মা ফোন কেটে দিয়েছিলেন। পরে নিজেই অবাক হয়ে গিয়েছিলাম, কারণ আমি কোনোদিন মায়ের সঙ্গে ওইভাবে কথা বলিনি। ধীরে ধীরে আমার আচরণ আরও অদ্ভুত হতে লাগলো। ক্লাসে মন বসতো না, মাঝে মধ্যে মনে হতো কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। লাইব্রেরিতে বসে পড়ার সময় কানে ফিস ফিস শব্দ শুনতাম। রাতে ঘুমোতে গেলেও মনে হতো কেউ বিছানায় হাঁটছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল আয়নার ব্যাপারটা। আমি যখনই আয়নার সামনে দাঁড়াতাম মনে হতো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। দূরে তাকালেই কিছু থাকতো না। একদিন সাহস করে বাড়ি চলে আসি। মা আমাকে দেখেই আঁতকে উঠেছিলেন। তিনি বলেছিলেন আমার চোখের নিচে কালো দাগ পড়েছে আর মুখের চেহারাটা পুরো বদলে গেছে। বাড়িতে আসার পরও আমি স্বাভাবিক হতে পারিনি। মাঝরাতে ঘুমের মধ্যে উঠে বারান্দায় দাঁড়িয়ে থাকতাম। মা কয়েকবার আমাকে ডাকলেও আমি নাকি কোনো উত্তর দিইনি। এক রাতে মা দেখেছিলেন আমি ঘরের কোণে দাঁড়িয়ে কারোর সঙ্গে আস্তে আস্তে কথা বলছি। পরদিন তিনি আমাকে জিজ্ঞাসা করলে আমার কিছুই মনে ছিল না। এরপর থেকেই মা খুব অস্থির হয়ে পড়েন। তিনি আমার উপর নজর রাখতে শুরু করেন। একদিন হঠাৎ আমাকে জিজ্ঞাসা করলেন, তোর মেয়েটার পুরনো ইতিহাস কিছু জানিস? আমি না বলতেই মা চুপ হয়ে যান। পরে বাবার কাছ থেকে জানতে পারি মা কলেজে পড়ার সময় কলকাতায় কয়েক মাস একটা মেয়েদের মেসে ছিলেন। সেই মেসে তার এক বান্ধবী থাকত। সে নাকি হঠাৎ আত্মহত্যা করেছিল। ঘটনাটা নিয়ে অনেক গুজব ছিল। কেউ বলতো মেয়েটা মানসিক সমস্যায় ভুগছিল,
কেউ বলতো প্রেম ঘটিত ব্যাপার, কিন্তু মা নাকি বিশ্বাস করতেন ঘটনাটার পেছনে অন্য কিছু ছিল। আমি তখনও বুঝিনি এই ঘটনার সঙ্গে আমার সম্পর্ক কোথায়। কিন্তু কয়েকদিন পর মা হঠাৎ খুব ভয় পেয়ে যান, কারণ তিনি পুরনো এক পরিচিতার মাধ্যমে জানতে পারেন যে আমি যেই বাড়িটাতে থাকছি সেটা আগের সেই মেসটাই, শুধু মালিক বদলে গেছে। খবরটা শোনার পর বাড়ির পরিবেশ পুরো বদলে যায়। মা চাইছিলেন আমি আর কখনো কলকাতায় না ফিরি, কিন্তু আমার পরীক্ষা সামনে ছিল। আমি নিজেও দ্বিধায় পড়ে গিয়েছিলাম। এর মধ্যেই এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেদিন রাতে আমি ঘুমোচ্ছিলাম, হঠাৎ অনুভব করি কেউ আমার কানের কাছে ফিস ফিস করে বলছে, তুই ফিরেছিস। আমি চোখ খুলতেই দেখি আমার বিছানার পাশে সেই একই মহিলা দাঁড়িয়ে। এবার তার মুখ একটু পরিষ্কার দেখা যাচ্ছিল, চোখ দুটো কেমন বাঁকা কিন্তু তীব্র রাগে ভরা। সে ধীরে ধীরে বলল, ওরা কাউকে বাঁচতে দেয়নি, তোকেও দেবে না। তারপর সে আমার গলার দিকে হাত বাড়ায়। আমি চিৎকার করে উঠতেই বাবা মা দৌড়ে আসে। তারা এসে দেখেন আমি বিছানার কোণে গুটিসুটি মেরে কাঁপছি আর নিজের গলা চেপে ধরে আছি। পরদিনই মা সিদ্ধান্ত নেন তিনি আর দেরি করবেন না। আমাদের শহরের কাছেই একজন বৃদ্ধ মানুষ ছিলেন যিনি এসব বিষয়ে অভিজ্ঞ বলে পরিচিত ছিলেন। তিনি তান্ত্রিক কিনা জানি না, তবে গ্রামের অনেকে তার কাছে যেত। প্রথমে আমি যেতে চাইনি, কিন্তু মা জোর করায় যেতে হয়েছিল। বৃদ্ধ লোকটা আমাকে দেখেই চুপ হয়ে গিয়েছিলেন। তারপর বলেছিলেন, এ শুধু ভয় না, অনেক দিনের জমে থাকা রাগ। তিনি আমাকে কিছু প্রশ্ন করেন, বিশেষ করে সেই বাড়ির ব্যাপারে। সব শুনে তিনি মাকে আলাদা করে কিছু বলেছিলেন যা আমি শুনতে পাইনি। এরপর কয়েকদিন ধরে কিছু নিয়ম মানতে হয়েছিল। সন্ধ্যের পর একা বাইরে যাওয়া বন্ধ, ঘরে ধূপ জ্বালানো আর কিছু মন্ত্র পড়া চল। এসব শুনে আমার নিজেরই হাসি পেত, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছিলাম ব্যাপারটা সাধারণ না। কারণ ওই সময়টাই আমি প্রায় একই স্বপ্ন দেখতাম। স্বপ্নে দেখতাম একটা মেয়ে করিডোরে দাঁড়িয়ে কাঁদছে, তার গলায় দাগ, আর সে বারবার বলছে, আমি কাউকে ছাড়ব না। বৃদ্ধ লোকটা একদিন আমাকে ডেকে বললেন যে আত্মা তাকে ধরেছে সে তাকে চেনে না, কিন্তু তাদের পরিবারকে চেনে। কথাটা শুনে আমরা সবাই অবাক হয়ে যাই। পরে ধীরে ধীরে একটা পুরনো ঘটনা সামনে আসে। মায়ের সেই বান্ধবী আত্মহত্যার আগে নাকি কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছিল, কিন্তু কেউ তাকে বিশ্বাস করেনি। উল্টে তাকে মানসিক রোগী বলা হয়েছিল। সে সময় ভয় পেয়ে পুরো ঘটনা থেকে দূরে সরে গিয়েছিল। হয়তো সেই অপরাধবোধ তার ভেতরে আজও ছিল। বৃদ্ধ লোকটা বলেছিলেন আত্মাটা প্রতিশোধ চেয়েছিল, আর এত বছর পর একই পরিবারের কাউকে পেয়ে সে আবার ফিরে এসেছে। আমি জানি না কথাগুলো কতটা সত্যি, কিন্তু এরপর যেটা হয়েছিল সেটা আজও ব্যাখ্যা করতে পারি না। এক রাতে সেই বৃদ্ধ আমাদের বাড়িতে আসেন। তিনি কিছু মন্ত্র পড়ছিলেন। আমি তখন ঘরের মাঝখানে বসেছিলাম। হঠাৎ আমার মাথাটা ভীষণ ব্যথা করতে শুরু করে। মনে হচ্ছিল কেউ আমার কান্নার শব্দ মাথার ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। তারপর আচমকা আমি যেন নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। মা পরে বলেছিলেন আমি নাকি অন্য গলায় কথা বলছিলাম, বারবার বলছিলাম ওরা আমাকে মেরেছে। আমার কিছু মনে নেই, শুধু মনে আছে ঘরটা হঠাৎ প্রচণ্ড ঠান্ডা হয়ে গিয়েছিল। তারপর একটা সময় আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরেছিল পরের দিন সকালে। অনেকদিন পর সেদিন আমার মাথাটা হালকা লাগছিল, যেন কোনো ভার নেমে গেছে। এরপর ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যেতে শুরু করে। আমি আবার কলকাতায় ফিরেছিলাম, কিন্তু সেই মেসে আর থাকিনি, অন্য জায়গায় উঠে যাই। আশ্চর্যের ব্যাপার, তারপর থেকে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। নন্দিনীর সঙ্গেও পরে যোগাযোগ হয়েছিল। সে শুধু একদিন বলেছিল তুই চলে যাওয়ার পর ওই রুমে আর কেউ বেশি দিন থাকেনি। আমিও আর কিছু জিজ্ঞেস করিনি। আজ এত বছর পরেও মাঝে মাঝে সেই রাতগুলোর কথা মনে পড়ে, বিশেষ করে যখন গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় আর মনে হয় কেউ যেন খুব কাছ থেকে তাকিয়ে আছে। যদিও জানি সব কিছুই আমার মতিভ্রম, এখনও কেমন যেন তাও বুকের ভেতরটা ঠান্ডা একটা ভয় নেমে আসে। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানো, কয়েক মাস আগে বিশ্ববিদ্যালয়ের এক পুরনো বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল।
গল্প করতে করতে সেই বাড়িটার প্রসঙ্গ উঠেছিল। সে বলল, বাড়িটা এখন ভেঙে নতুন বিল্ডিং তৈরি করা হয়েছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম, কিন্তু এরপর যা বলবো সেটা শুনে আবার শরীর ঠান্ডা হয়ে যাবে। নতুন বিল্ডিং হওয়ার পরও নাকি ওই জায়গায় থাকা কয়েকজন মেয়ে মাঝে মধ্যে একই অভিযোগ করে। রাতে করিডোরে একটা মেয়েকে দেখা যায়, লম্বা চুল, ফ্যাকাশে হাত, আর খুব আস্তে করে কান্নার শব্দ আসছে। এরপর এই ঘটনাটা পুরোপুরি ছড়িয়ে যেতে সেই মেসে সচরাচর বেশি দিন কেউ থাকে না। যারা নতুন আসে তারা ঢোকে, আবার 3-4 মাসের মধ্যে সেখান থেকে শিফট করে যায়। এইভাবেই সেই মেসটা চলে আসছে। জানি না এই ঘটনাটা তোমার কেমন লাগবে অমিতদা, কিন্তু এই ঘটনাটা আমি একশিকেও বানিয়ে বলছি না। যতটুকু সত্যি, যতটুকু ঘটেছে ততটুকুই তোমার সঙ্গে শেয়ার করলাম। আশা করছি তোমার খুব ভালো লাগবে। তো চলো, আজকের মতন এখানেই শেষ করছি। তুমি অবশ্যই ঘটনাটা পড়ে শুনিও। আমি তোমার মুখে এই ঘটনাটা শোনার জন্য অপেক্ষায় থাকব। ভালো থেকো অমিতদা, সুস্থ থেকো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রথম ঘটনা। আশা করছি এই ঘটনাটা তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। যারা ভাবছ ঘটনা শেয়ার করব কিনা, তাদের বলবো একদম দেরি না করে ঘটনা শেয়ার করে দাও। আর একটা কথা, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইনমেন্ট হিসেবেই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দেই পরের ঘটনা। দাদা, আমি সৌরভ। ঘটনাটা মোটামুটি আজ থেকে 8 বছর আগের। এতদিন কাউকে আমি ঘটনাটা ঠিকভাবে খুলে বলিনি, কারণ লোকে ভাববে আমি হয়তো ঘটনাটা বানিয়ে বলছি। কিন্তু যেদিন থেকে বুঝেছি কিছু ঘটনা মানুষের বিশ্বাসের বাইরে হলেও সত্যি হতে পারে, সেদিন থেকে মনে হয়েছে এই অভিজ্ঞতাটা একদিন কাউকে বলা দরকার। তাই আমি তোমাকে ঘটনাটা শেয়ার করলাম। আমার স্ত্রী মধুমিতা এখনও ওই রাতগুলোর কথা উঠলে অস্বাভাবিক চুপ হয়ে যায়। তার চোখের ভেতর তখন এমন একটা আতঙ্ক ভেসে ওঠে যা অভিনয় করে দেখানো সম্ভব না। আমরা তখন নতুন বিয়ে করেছি, দুজনেই খুব সাধারণ চাকরি করতাম। হাতে টাকা পয়সা বেশি ছিল না, কিন্তু অনেক দিন ধরেই সমুদ্র দেখার ইচ্ছে ছিল। তাই খুব হিসেব করে 3 জনের জন্য সমুদ্রের ধারে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতাম। চলে গেলাম দীঘা। ট্রেন থেকে নেমে যখন পৌঁছালাম তখন বিকেল হয়ে গেছে। সিজনের সময় হয়, প্রায় সব হোটেলই ভর্তি। যেগুলো খালি ছিল সেগুলোর ভাড়া আমাদের সাধ্যের বাইরে। একসময় ক্লান্ত হয়ে রাস্তার পাশে চায়ের দোকানে বসে পড়লাম। তখন একজন মাঝবয়সী লোক এগিয়ে এসে বলল, রুম লাগবে? খুব কমে ভালো রুম আছে। প্রথমে সন্দেহ হয়েছিল, কিন্তু উপায়ও ছিল না। লোকটা আমাদের একটা সরু গলির ভেতর দিয়ে নিয়ে গেল। আশেপাশে অদ্ভুত নির্জনতা, অথচ একটু দূরেই সমুদ্রের ভিড় আর শব্দ পাওয়া যাচ্ছিল। হোটেলটা বাইরে থেকে পুরনো হলেও খুব খারাপ লাগছিল না। 3 তলা বিল্ডিং, দেওয়ালে নোনাধারা দাগ, আর প্রবেশদ্বারের ওপরে আধভাঙা নাম ফলক। ভেতরে ঢুকতেই একটা গুমোট গন্ধ নাকে এলো। রিসেপশনে বসে থাকা লোকটা আমাদের দিকে কেমন অদ্ভুতভাবে তাকাচ্ছিল, যেন আমরা অতিথি না অন্য কিছু। সে কোনো আইডি কার্ড চাইল না, শুধু নাম লিখে চাবি দিয়ে দিল। রুমটা ছিল 2য় তলায়, একেবারে করিডোরের শেষ প্রান্তে। দরজা খুলতেই ঠান্ডা একটা বাতাস গায়ে লাগলো। এসিও ছিল না, তবুও ঘরটা অস্বাভাবিক ঠান্ডা। মধুমিতা তখনই বলল, ঘরটা কেমন যেন লাগছে। আমি হেসে উড়িয়ে দিলাম, ভাবলাম নতুন জায়গা তাই এমন লাগছে। রুমে একটা বড় খাট, পাশে কাঠের আলমারি, আর জানলার পাশে ভাঙাচোরা ড্রেসিং টেবিল। সব কিছুতেই কেমন পুরনো ছাপ। কিন্তু ভাড়া এত কম ছিল যে আর কিছু ভাবিনি। প্রথম দিন মোটামুটি ভালোই কাটলো। সন্ধ্যায় সমুদ্র ঘুরলাম, বাইরে খেয়ে ফিরলাম। কিন্তু রাতে প্রথম অস্বাভাবিক ঘটনাটা ঘটল। প্রায় 1:30 হবে। আচমকা দরজায় খুব আস্তে টোকা পড়ল। আমি ঘুম ভেঙে উঠে বসে রইলাম। আবার টোকা। মনে হলো কেউ খুব ধীরে ধীরে দরজার ওপর নখ বলিয়ে দিচ্ছে।
আমি দরজা খুলতেই বাইরে কেউ নেই, করিডোর ফাঁকা। কিন্তু করিডোরের একদম শেষ প্রান্তে যেন সাদা কিছু একটা সরে গেল। আমি ভেবেছিলাম হয়তো অন্য কোনো বোর্ডার। ফিরে এসে দেখি মধুমিতা বিছানায় বসে আছে, তার মুখ অস্বাভাবিকভাবে ফ্যাকাশে। সে বলল, তুমি দরজা খুলতেই কে যেন জানলার পাশ থেকে সরে গেল। আমি হেসে বললাম, আলো আঁধারির ভুল। কিন্তু মনের ভেতর তখনই অস্বস্তি ঢুকে গিয়েছিল। পরদিন সকালে সমুদ্রে ঘুরতে বেরোলাম। সব কিছু স্বাভাবিক ছিল, শুধু মধুমিতা কেমন চুপচাপ হয়ে গিয়েছিল। সে আগে খুব হাসি খুশি ছিল, কিন্তু সেদিন সারাদিন কেমন অন্যমনস্ক। দুপুরে খেতে বসে আরও অদ্ভুত ব্যাপার ঘটল। সে ছোটবেলা থেকেই মাছ খেতে পারত না, গন্ধে বমি পেত। অথচ সেদিন সে হোটেলের রান্না করা মাছ এমনভাবে খাচ্ছিল যেন বহু দিন না খেয়ে আছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি মাছ খাচ্ছ? সে আমার দিকে তাকিয়ে কেমন অচেনা হাসি দিয়ে বলল, এখানকার মাছ খুব ভালো। সেই হাসিটা আমি আজও বলতে পারিনি। তার চোখ দুটো কেমন কাচের মতো লাগছিল। রাতে ঘরে ফিরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ভোরের দিকে ঘুম ভাঙতেই দেখলাম ঘরের সব জিনিসপত্র গুটিয়ে রাখা, অথচ আমরা দুজনেই খুব এলোমেলো করে রেখেছিলাম। ব্যাগের জামাকাপড় ভাঁজ করা, টেবিল পরিষ্কার, এমনকি মধুমিতার গলা চিরুনিটাও আয়নার সামনে সুন্দর করে রাখা। আমি ভেবেছিলাম হয়তো মধুমিতা করেছে, কিন্তু সে শপথ করে বলল সে কিছুই করেনি। এরপর থেকেই ভয় বাড়তে লাগলো। সেই রাতেই প্রথম আমি মধুমিতার আচরণে ভয় পেলাম। প্রায় 3টে নাগাদ দেখি সে বিছানায় নেই, বাথরুমের দরজা খোলা। আমি উঠে দেখি সে জানলার পাশে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। তার চুলগুলো এলোমেলো আর ঠোঁটে অদ্ভুত হাসি। আমি কাছে যেতেই সে ধীরে ধীরে বলল, ও আমাকে ডাকছে। আমি জিজ্ঞাসা করলাম, কে? সে উত্তর দিল না, শুধু ফিসফিস করে বলল, ও একা থাকে, খুব একা। তার গলার স্বরটাও যেন ওর নিজের ছিল না। আমি জোর করে তাকে বিছানায় শুইয়ে দিলাম। পরদিন সকালে সে আগের রাতের কিছুই মনে করতে পারল না। আমি ঠিক করলাম সেদিনই হোটেল বদলাবো, কিন্তু অদ্ভুতভাবে তখন থেকেই সমস্যা শুরু হলো। যেই হোটেলেই যাই বলে রুম নেই, মোবাইলের নেটওয়ার্ক কাজ করছিল না, এমনকি ট্রেনের টিকিট কাটতেও সমস্যা হচ্ছিল, যেন কেউ আমাদের ওখান থেকে বেরোতে দিচ্ছিল না। সন্ধ্যায় রিসেপশনের লোকটাকে জিজ্ঞেস করলাম, এই ঘরে কি আগে কিছু হয়েছিল? সে একদম চুপ করে রইল। পরে শুধু বলল, আপনারা কাল চলে যান। তার গলায় ভয় ছিল। সেদিন রাতে ঘটনাটা সবচেয়ে ভয়ঙ্কর দিকে মোড় নেয়। প্রায় 2টো নাগাদ ঘুম ভেঙে দেখি মধুমিতা আমার খুব কাছে বসে আছে। ঘরের আলো নিভে, শুধু জানালা দিয়ে চাঁদের আলো আসছে। সে এমনভাবে আমার দিকে তাকাচ্ছিল যে আমি কোনো দিন দেখিনি। তার চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল। তারপর সে ধীরে ধীরে আমার গায়ে হাত রাখতে শুরু করলো। আচরণ এতটাই অদ্ভুত আর আগ্রাসী ছিল যে আমি ভয় পেয়ে যাই। ও সাধারণত খুব শান্ত স্বভাবের, কিন্তু সেদিন যেন অন্য কিছু ছিল। তার শরীর বরফের মতো ঠান্ডা। হঠাৎ সে আমার কানের কাছে মুখ এনে বলল, আজ আমাকে ছেড়ে যেও না, কেউ কোনোদিন থাকেনি। সেই গলার স্বরটা নারীর হলেও মধুমিতার ছিল না। আমি ধাক্কা দিয়ে উঠে পড়তেই সে রেগে গিয়ে এমনভাবে তাকালো যে আমার বুক কেঁপে উঠল। কয়েক সেকেন্ড পর আবার স্বাভাবিক হয়ে কাঁদতে শুরু করলো। বলল সে কিছু বুঝতে পারছে না। তখনই হঠাৎ বাথরুম থেকে জলের শব্দ এলো, অথচ কল বন্ধ ছিল। আমি গিয়ে দেখি মেঝেতে ভেজা পায়ের ছাপ, একদম ছোট ছোট পা, যেন কোনো মেয়ের, কিন্তু ছাপগুলো গিয়ে শেষ হয়েছে দেওয়ালের সামনে। এরপর দরজার বাইরে কারোর হাঁটার শব্দ শুরু হলো, ধীরে ধীরে, যেন ভেজা পা টেনে হাঁটছে। আমি দরজা খোলার সাহস পাইনি। সকাল হতেই আমরা নিচ থেকে চেক আউট করতে চাই, কিন্তু রিসেপশনের লোকটা আমাদের দেখে কেমন ভয়ে সরে গেল। তারপর খুব নিচু গলায় বলল, কাল রাতে আবার শুরু হয়েছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। অনেক চাপ দেওয়ার পর সে যা বলল তা শুনে গাটা শিউরে উঠল। কয়েক বছর আগে ওই ঘরে এক মেয়ে আত্মহত্যা করেছিল,
সে নাকি তার স্বামীর সঙ্গে সেখানে এসেছিল। মেয়েটা সমুদ্র খুব ভালোবাসত, কিন্তু লোকটা তাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে চলে যায়। পরে মেয়েটা ওই ঘরেই গলায় দড়ি দেয়। তারপর থেকেই মাঝে মাঝেই নাকি অদ্ভুত ঘটনা ঘটে, বিশেষ করে নতুন দম্পতি এলে। কেউ বেশি দিন থাকে না। আমি তখন আর এক মুহূর্ত থাকতে চাইনি, কিন্তু মধুমিতা আচমকা চিৎকার করে উঠল। সে বলল সে কোথাও যাবে না। তার চোখ দুটো তখন লাল হয়ে গেছে। সে রিসেপশনে লোকটার দিকে তাকিয়ে বলল, ও মিথ্যে বলছে। আমি জীবনে কোনোদিন মধুমিতাকে ওইভাবে কথা বলতে শুনিনি। হোটেলের কয়েকজন কর্মচারী এসে তাকে সামলাতে সাহায্য করল। অনেক কষ্টে আমরা বেরোলাম, কিন্তু স্টেশনে পৌঁছেও সমস্যা শেষ হলো না। ট্রেনে ওঠার পর মধুমিতা আচমকা অসুস্থ হয়ে পড়ে। কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো ফিসফিস করে বলছে, ও একা, ওকে যেতে দিও না। বাড়ি ফিরে অবস্থার আরও অবনতি হলো। রাত হলেই সে অন্যরকম হয়ে যেত। কখনো জানলার বাইরে দাঁড়িয়ে সমুদ্রের শব্দ শুনছে বলে দাবি করত, আবার কখনো কিবা বলতো যেটা আমরা বুঝতে পারতাম না। যদিও আমরা সমুদ্র থেকে বহু দূরে থাকি, সে আবার কখনো মাঝে মাঝে কাঁচা মাছ খেতে চাইতো। একদিন তো রান্নাঘরে গিয়ে কাঁচা ইলিশ হাতে নিয়ে বসেছিল। আমি ভয়ে কাঁপছিলাম। ডাক্তার দেখালাম। তারা বলল মানসিক চাপ। ওষুধ দিল, কিন্তু কোনো কাজ হলো না। শেষে আমার এক বন্ধু, সে পুলিশে চাকরি করত, সে পুরো ব্যাপারটা শুনে সাহায্য করতে রাজি হয়। তার মাধ্যমে ওই হোস্টেলের পুরো রেকর্ড খুঁজে বের করা হয়। জানা যায় সত্যিই কয়েক বছর আগে সেখানে এক তরুণীর মৃত্যু হয়েছিল, কিন্তু ঘটনাটা আত্মহত্যা বলে চাপা পড়ে যায়। মেয়েটির পরিবার পরে এলাকা ছেড়ে চলে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের এক আত্মীয়র সন্ধান পাওয়া যায়। সেই বৃদ্ধা আমাকে যা বলেছিলেন সেটা আজও বলতে পারেনি। তিনি বলেছিলেন মেয়েটা নাকি মৃত্যুর আগে বারবার বলতো, আমি একা থাকতে চাই না। বৃদ্ধা আরও বলেছিলেন মৃত্যুর পর থেকেই নাকি মাঝে মাঝে সে স্বপ্নে আসে। তারপর এক তান্ত্রিকের সাহায্য নেওয়া হয়। আমি এসব আগে বিশ্বাস করতাম না, কিন্তু তখন আর উপায় ছিল না। সেই রাতে আমাদের বাড়িতে যা হয়েছিল তা মনে পড়লে আজও শরীর ঠান্ডা হয়ে যায়। তান্ত্রিক মন্ত্র পড়া শুরু করতেই মধুমিতা ভয়ঙ্করভাবে চিৎকার করতে থাকে। তার গলার স্বর বদলে যায়। সে এমন সব কথা বলতে থাকে যা সে জানতেই পারে না। ঘরের বাতাস ভারী হয়ে উঠেছিল, জানালাগুলো নিজের থেকেই কাঁপছিল। একসময় সে হঠাৎ কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো, আমাকে ও ফেলে চলে গিয়েছিল, আমি একা ছিলাম। সেই কান্নাটা মানুষের কান্না ছিল না। তারপর আচমকা সে অজ্ঞান হয়ে পড়ে। প্রায় আধ ঘন্টা পর যখন জ্ঞান ফেরে, সে একদম স্বাভাবিক। তার চোখে সে অদ্ভুত দৃষ্টি আর নেই। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এরপর থেকে সে আর কোনোদিনও মাছ খেতে চায়নি। সমুদ্রের নাম শুনলেও ভয় পেত। আজ এত বছর পরও আমরা আর কোনোদিনও সমুদ্রের ধারে যাইনি। মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে গেলে এখনও মনে হয় সেই ঘটনা আবার ঘটবে না তো, এরকম একটা ভয় মনের মধ্যে কাজ করে। জানি না অমিতা, এই ঘটনাটা তোমার কতটা ভালো লাগবে, তবে আমি এটুকু বলতে পারি, এই ঘটনাটা আমার জীবনটাকে পুরোপুরি বদলে দিয়েছিল। যদি তোমার ভালো লেগে থাকে তুমি অবশ্যই পড়ে শুনিও। একদম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। তোমাদের ঘটনা দুটো কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি যুক্ত হয়ে যেও। চলো এবার আমরা শুরু করি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে কৃষ্ণা, সেকেন্ড কমেন্ট করেছে অঞ্জলি মণ্ডল, থার্ড কমেন্ট করেছে বিকি রয়। তিনজনই লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে পায়েল মণ্ডল, কার্তিক সাহা, সুস্মিতা শিকারী, রোহিত বেসরা, সম্রাট ঘোষ, পাপড়ি দোলা, আরমান খান। তারপরে আরও কমেন্ট করেছে রোহিত সান্ত্রা, প্রণতি মুখার্জি, সোমা দাস লিখেছে, দাদা আপনি আমার ঘটনাটা পড়লেন না বলে ওই জন্য আমি ভরসা করে আর ঘটনা পাঠাতে পারছি না। যদি আপনার পছন্দ না হয় তাই জন্য আমি আর আপনার কাছে ঘটনা পাঠালাম না। তাই নাকি? আমার হাতে চোখেই পড়েনি। তারপরে কমেন্ট করেছে জুলফিকার আহসান, রিকা লিখেছে, অমিতদা তুমি রিপ্লাই করো না তাই কমেন্টও করি না। রিপ্লাই করি তো গো, শাউট আউটে রিপ্লাই করি তো। তারপরে কমেন্ট করেছে সঞ্জয়, লিখেছে দাদা আমার নামটা একবার হ্যালো করে বলো। হ্যালো সঞ্জয়। তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী, সঙ্গীতা মজুমদার, রাকেশ, অন্তিম স্যাড মোমেন্ট, তন্ময়, জুলফিকার আহসান, বিতিশা করগুপ্তা লিখেছে, দাদা তুমি ভৌতিক কথা অ্যানিমেশন কবে দেবে? খুব তাড়াতাড়ি দেবো। তারপরে কমেন্ট করেছে সুভাষ বৈদ্য, লিখেছে, হাই অমিতদা তুমি কেমন আছো? আশা করি তুমি ভালো আছো। আবারও চলে এলাম তোমার মিষ্টি মধুর কণ্ঠে ঘটনা শুনতে। একদম।
তারপরে কমেন্ট করেছে সমীর সরকার, লিখেছে অমিতদা আমার কাছে একটা ঘটনা আছে, ঘটনা পাঠালে তুমি পড়বে তো, জানিও। একদম একদম, কেন পড়বো না। তারপরে কমেন্ট করেছে অসীম দাস, লিখেছে 3টে ঘটনায় খুবই ভয়ঙ্কর ছিল, আর হ্যাঁ কীরকম গরম পড়েছে, প্রচণ্ড গরম গো। তারপরে কমেন্ট করেছে আশিক শেখ, লিখেছে অমিতদা কেমন আছো তুমি, অনেকদিন পর তোমার ঘটনা শুনছি, খুব মিস করছি তোমায়, মিস ইউ অমিতদা। কেন গো, অনেকদিন পর কেন, ব্যস্ত নাকি? তারপরে কমেন্ট করেছে সুরজিৎ, দীপ মণ্ডল, কার্তিক সাহা, সীমা আক্তার, অমিতা ঠাকুর, লিখেছে ঘটনা শুনতে চলে এসেছি, 3টে ঘটনায় দারুণ হবে, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে মিঠু মিশ্রা, মিঠু দত্ত, এমডি মন, দেবাশিস বাগচি, শিহাব শাফিরউদ্দিন, পূর্ণিমা বৈরাগী, লিখেছে দাদা তোমার গলার আওয়াজ আমার হেভি লাগে, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে ববিতা অধিকারী, ইউদাস রয়, জয়, বনি বৈদ্য, লিখেছে দাদা আমার খুব ভালো লাগে তোমার ভয়েসে কাহিনীগুলো, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে সমর হালদার, মলয় চক্রবর্তী, লিখেছে 3টে ঘটনায় দারুণ লেগেছে দাদা, তোমার মুখে ঘটনাগুলো খুব দুর্দান্ত লাগে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে সুশান্ত সাহা, সুস্মিতা মণ্ডল, লিখেছে অমিতদা তোমার গলায় গল্প শুনতে খুব ভালো লাগে, কিন্তু তুমি আর, তারপরে কি গো, তারপরে তো লেখনি। তারপরে কমেন্ট করেছে রোহিত সান্ত্রা, জয় দাস, বিশ্বজিৎ সর্দার, রাহুল বর্মন, বিকাশ মুর্মু। তারপরে কমেন্ট করেছে শাশ্বতী সান্যাল, লিখেছে থ্যাংক ইউ দাদা, আমার নামটা তুমি করেছো, সত্যিই তোমার গল্প আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। তো এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।